Hey everyone, this is Seth Mohgal. Welcome to my YouTube channel MSI Vlogs. মজার ব্যাপার হচ্ছে আমার চ্যানেলে আমি এত বাইকের ভিডিও করছি কিন্তু কখনো আমি একটা FZ V2 ভিডিও বা FZ সিরিজের কোনো বাইকের ভিডিও ফুলফিল ওইভাবে দিতে পারি না, অ্যান্ড রিভিউ দিতে পারি না, অ্যান্ড পারফরমেন্স টেস্টও দিতে পারি নাই। দুঃখের ব্যাপার হচ্ছে আমি FZ ভার্সন 2 এক সপ্তাহের জন্য নিছিলাম একবার একটা শপ থেকে। দেন ওই বাইকটা নিয়ে আমি বিভিন্নভাবে চেক করছিলাম 300 ফিটে গিয়ে। ইভেন আমি ওটা নিয়ে টপ স্পিড ট্রাই করছি, তারপরে আরেকটা মজার ব্যাপার ট্রাই করছিলাম কোন গিয়ারে কীরকম পাওয়ার বা কোন গিয়ারে কতটুকু পাওয়ার ডেলিভারি করতে পারে। ভাই ওই টাইমে আমার ক্যামেরাতে ঝামেলা ছিল, ওই ভিডিওটারই সাউন্ড রেকর্ড হয় নাই। মানে দুঃখের ব্যাপারটা বুঝেন। FZ বা এই সিরিজের বাইকগুলো নিয়ে ভিডিও করলে বাজে কমেন্টের পরিমাণ অনেক বেশি আসে, কিন্তু একটা ব্যাপার কি জানেন, বাংলাদেশের মার্কেটে যেহেতু এই বাইকটা চলতেছে সেহেতু এই বাইকটা নিয়ে আমার ভিডিও করতেই হবে। আর বাংলাদেশের নট অনলি এই বাইকটা এই মার্কেটে চলতেছে, এই বাইকটার একটা ইন্টারেস্টিং ফ্যাক্ট আছে, যেটা হলো এই FZ ভার্সন 1 যেটা, ওইটার পরে FZ S এর পরে FZ 2, এটা হলো বাংলাদেশের প্রথম FI বাইক। অ্যান্ড এখনো পর্যন্ত বাংলাদেশের রাস্তায় FZ থেকে শুরু করে একদম হাইব্রিড পর্যন্ত, মানে হাইব্রিডের আগের মডেলটা হচ্ছে FZ S ভার্সন 4 এবং হাইব্রিড সবগুলা বাইকই বাংলাদেশের রাস্তায় দেখা যায়। অ্যান্ড ইন্টারেস্টিং ফ্যাক্ট হচ্ছে এই যে ভার্সন 2টা FZ S ভার্সন 2টা, এই বাইকটা এখনো পর্যন্ত শোরুমে পাওয়া যায়। এবং এরপর 3 পরে আরও বেশ কয়েকটা মডেল আছে যেগুলো হচ্ছে সেম ইঞ্জিনের, এবং তারপরে গিয়ে যেমন FZ X বা এগুলোর কথা বলতেছি, তারপরে হচ্ছে ডিলাক্সও আছে এর মধ্যে। এরপরে FZ 4 মানে ভার্সন 4 এবং তারপরে হাইব্রিড আসছে। কিন্তু মজার ব্যাপার এখানে না, মজার ব্যাপার হচ্ছে এখনো পর্যন্ত বাংলাদেশের সবচেয়ে কম ফিচারওয়ালা বাইক এবং সবচেয়ে বেশি ফিচারওয়ালা বাইক হচ্ছে এই FZ সিরিজ। কারণ বাংলাদেশের মধ্যে হাইব্রিড সিরিজের বাইক একটাই আসছে, ওটাও FZ সিরিজের মধ্যে। তার আগে যদি আসেন ট্র্যাকশন কন্ট্রোল অ্যান্ড এটার মধ্যে ABS অ্যান্ড FI সহ বাইক, যেটা ভার্সন 4 এর কথা বলতেছি, 3ও অলমোস্ট সেম, জাস্ট শেপটা আলাদা। এবং এইটাতে যদি আসেন এটার মধ্যে কোনো ABS নাই, জাস্ট এটা তো ডুয়েল ডিস্কের, অ্যান্ড এর আগের মডেলের মধ্যে সিঙ্গেল ডিস্ক ছিল। যাই হোক, এই ডুয়েল ডিস্ক অ্যান্ড FI বাইক থেকে শুরু করে এখনো পর্যন্ত এই FZ সিরিজটা বাংলাদেশে মোটামুটি ঠিকঠাক মতো চলতেছে। অ্যান্ড এই জিনিসটা আমার কাছে ইন্টারেস্টিং লাগছে যে একটা বাইকের মধ্যে এতগুলা মডেল, এত কন্ট্রোভার্সি, সবাই বলে যে এই বাইক মানে খারাপ, এই বাইক দৌড়ায় না, বা এই বাইকে এই না, বা ওই বাইকে না, কিন্তু ইয়ামাহাতে যদি হিসাব করে দেখেন সবচেয়ে বেশি সেলিং বাইক হচ্ছে ওদের FZ সিরিজটা। আর আজকে আমরা এই বাইকটা চালাবো, অ্যান্ড এই বাইকটা আমি নিতেছি হচ্ছে বাইক ফেরি থেকে, একটু জায়গা টোগাও খালি করছি মোটামুটি। অ্যান্ড যেহেতু বাইক ফেরি থেকে বাইক কালেকশন থেকে আমি বাইকগুলা বের করে নিই, এই জন্য হালকা একটু আপনাদেরকে বাইকের কালেকশন দেখায় দিই। কারণ আমি সব বাইক একদিকে এরকম মানে হাটে যেরকম বাইক থাকে ওরকমভাবে বাইকগুলা রাখছি। এখানে আমরা একটা N160 দেখতেছি, যেটা হলো অন টেস্ট একটা বাইক, অ্যান্ড এটার কিলোমিটার 7300 কিলোমিটারের একটা হলো N160 আছে। তারপরে আমরা এখানে দেখতে পাচ্ছি হচ্ছে একটা হিরো এক্সট্রিম 125, এটাও 6500 কিলোমিটার। অ্যান্ড বেশ কিছু বাইক আছে, আমি আসলে ফুল ডিটেইলে বাইকে না যাই, কি বাইক আছে জাস্ট বলে দিই, কারণ হচ্ছে সব ডিটেল বলতে গেলে ভিডিওর সাইজ বড় হয়ে যাবে, আমার আবার FZ চালাইতে হবে। এখানে N160 আরেকটা আছে, এখানে N160 আরেকটা আছে, অ্যান্ড এখানে আছে বাজাজের হচ্ছে পালসার NS 125, আর এগুলো সব হচ্ছে ডিজিটাল মিটারের N160। ওই পাশে যদি আমরা আসি তাহলে ওইখানে SF আছে, এরপরে SP আছে, SP 125, তারপরে জিক্সারের 2টা মডেল আছে। অ্যান্ড আমাদের একদম কাছে যে বাইকটা আছে এটা হলো TVS এর 4V FI ABS যে বাইকটা। তাহলে আমরা একটু শোরুম থেকে বের হই, অ্যান্ড চলেন আমরা FZ এর একটা ছোট্ট রাইড শেয়ার করি। অ্যান্ড ইন্টারেস্টিং ফ্যাক্টটা বলি হচ্ছে 300 ফিটে আমার সাথে কি ঘটনা ঘটছিল যেদিন আমি ওই বাইকটার সব গিয়ারের পাওয়ার চেক করছিলাম। যে বাইকটা নিয়ে বের হয়েছে এই বাইকটা হচ্ছে 8980 কিলোমিটার অলরেডি চলে গেছে, আর বাইকটা আবার পলিও করে রাখছে। এই বাইকটা 2টা কালার হচ্ছে বেস্ট পপুলার, মানে একটা হচ্ছে ব্লুটা আর একটা হচ্ছে ব্ল্যাকটা। এরপরে আরও কিছু টুকিটাকি হালকা চেঞ্জের কালার আসছে, ওগুলাও মোটামুটি চলছে। কিন্তু এই ব্লু অ্যান্ড ব্ল্যাক ভাই, এই দুইটার একটা অন্যরকম ফ্যান বেজ বাংলাদেশের মার্কেটে আছে। আর এখন কথা হচ্ছে মানে একটা বাইকের মধ্যে এত তর্ক বিতর্ক, কিন্তু এই বাইকটা আবার মানুষ কিনেও, ঘটনা কি? ফেসবুকে এই বাইকের সাথে কোনো ছবি দিলে খারাপ কমেন্টের মোটামুটি বন্যা বয়ে যায়। আজকে আমার ভিডিওর নিচে অনেক খারাপ কমেন্ট দেখতে পারবেন, কিন্তু তারপরে মানুষ এই বাইকটা কিনে। ব্যাপারটা এরকম কেন? আমি এই কারণটা আপনাদেরকে বলতেছি। ব্যাপারটা হচ্ছে
যে কোনো জিনিস যখন ভালো হবে ওই জিনিসটার মধ্যে খারাপ ভালো নিয়ে আলোচনা বেশি হবে, যে কোনো জিনিস যখন খারাপ হবে ওইটা নিয়েও একসময় আলাপ আলোচনা হবে, বাট একটা সময় ওই জিনিসটা আর মার্কেটে থাকবে না, সারভাইভ করতে পারবে না যদি ওটা খারাপ হয়। এখানে হচ্ছে খেলাটা। আর আমি আরেকটা কথা বলি যে কখনো কোনো বাইক খারাপ না, যদি কোনো বাইক খারাপ হইতো তাহলে ওই বাইকটা মানে থাকতোই না, তাই না? খারাপ জিনিস একটা কোম্পানি মার্কেটে ছাড়তে পারতো না, এবং খারাপ জিনিস একটা কোম্পানি টাকার বিনিময়ে বিক্রি করতে পারতো না। এটা ভোক্তা অধিকার অ্যান্ড বিভিন্ন ব্যাপার স্যাপার আছে, ওইখানে থেকে ওইটা কাহিনী হয়ে যেত অ্যান্ড বন্ধ হয়ে যেত, তাই না? তাহলে এই বাইক এখনো পর্যন্ত চলতেছে, আবার মোটামুটি চাহিদাও আছে, ভালো কমেন্ট খারাপ কমেন্ট সব কিছুই আছে। তো সব কিছু মিলে এই বাইকটা চলার পিছনে কারণ হচ্ছে এইটা যে এই বাইকটার মধ্যে কোনো একটা কিছু আছে যে জিনিসটা একটু স্পেশাল। নট অনলি এই বাইক, বেশ কিছু বাইকের মধ্যেই আছে স্পেশাল, যে কারণেই ওই বাইকগুলো মার্কেটে চলতেছে। এখন যদি ওই স্পেশাল জিনিসটা আমি এফজেড নিয়ে খুঁজি, দেখেন যার বাজেট বেশি সে কিনতে পারতেছে একদম যেটা হাই কনফিগারেশন এফজেড। অ্যান্ড এফজেডই বাংলাদেশের একমাত্র বাইক যেটার মধ্যে হচ্ছে সবচেয়ে বেশি ফিচার আছে এবং সবচেয়ে কম ফিচার আছে, এবং আমি সবচেয়ে কম ফিচারওয়ালাটাই এখন চালাইতেছি। এখন সবচেয়ে কম ফিচার যেটা, এটার দামও কম, অ্যান্ড সবচেয়ে বেশি ফিচার যেটা, ওটার দামও বেশি। এখন কিছু কিছু ক্ষেত্রে কিছু কিছু মানুষ আছে ওনারা হচ্ছে খুব বেশি ফিচারওয়ালা বাইক কিনে না, যারা হলো রাফ অ্যান্ড টাফ রেগুলার বাইক চালায় তারা। কারণ দেখেন একটা বাইকের মধ্যে যত কি একটা অবস্থা, ও কই গেল, কই দিয়া যায় আবার এখানে লাগায়ও দিল, পুরাপুরি ওর দোষ। ও মামা দিয়ে আবার উল্টায় পড়ছে। আচ্ছা, যেখানে ছিলাম আমরা ওইখানে থাকি, কেউ ওইভাবে বড় ধরনের ব্যথা ট্যাথা পায় নাই। তাহলে যার ফিচার কম দরকার, দেখেন এটার মধ্যে এবিএস নাই, দু চাকায় জাস্ট দুইটা ডিস্ক ব্রেক অ্যান্ড একটা এফআই আছে, এই জন্য আপনি ফুয়েল এফিসিয়েন্সি অ্যান্ড হচ্ছে ওই সেফটির ব্যাপারটা একটু কম পাবেন, কারণ এবিএস নাই। অ্যান্ড অনেকেই বলে যে ব্রেকিংয়ের জন্য হচ্ছে বেস্ট ফিচার, বেস্ট বাইক হচ্ছে আসলে এফজেড। অ্যান্ড এটা আমিও স্বীকার করি, এফজেডের চাকা, এফজেডের মেজারমেন্ট অ্যান্ড হুইল বেজ সব কিছু মিলে এটার ব্যালেন্সটা এমনভাবে করা হয়েছে যে এটার ব্রেকিংটা আসলে ভালো, এটার ক্যালিপার অ্যান্ড অন্যান্য যে ডিস্কের ব্যাপারগুলো দেওয়া হয়েছে এগুলো মোটামুটি ভালো হতে এটার ব্রেকিং ভালো, এটা স্বীকার করতেই হবে। এটা শুধু এই মডেলে না, এফজেডের মোটামুটি সবগুলা মডেলেই। আর যদি বলেন পাওয়ার, অনেকেই বলে এফজেডের পাওয়ার কম, ওভারটেক করতে ঝামেলা, এই সেই পিছনে পড়ে যাবে বা কিছু একটা। এখন একটা ব্যাপার কি, একটা বাইকে 100 উঠলে আমি মনে করি যথেষ্ট। যদি একটা বাইক ইজি 80 উঠতে পারে বাংলাদেশের রাস্তার জন্য যথেষ্ট। এখন আপনি যদি রেস করতে চান বা কিছু, তাহলে দেখেন প্রত্যেকটা কোম্পানিরই বাইক কিছু কিছু আলাদা আলাদা সেগমেন্টে ভাগ করে দিছে। এখানে যেমন কমিউটার বাইক আছে, নেকেড স্পোর্টস বাইকও আছে এবং স্পোর্টস বাইকও আছে, প্লাস অন্যান্য বেশ কিছু বাইকও কিছু কোম্পানি আনছে। ঠিক ওই রকম এই ইয়ামাহা সিরিজেও দেখবেন যে আসলে স্পোর্টস বাইক যেমন R15 বা নেকেড স্পোর্টস বাইক MT-15 বা একটু আরামে চালানোর জন্য FZX, এই সমস্ত ব্যাপারগুলো আছে। তাহলে স্কুটারও আছে, সব কোম্পানিরই আছে। এখন কথা হচ্ছে যদি স্পোর্টসের জন্য স্পোর্টস বাইক হয়, তাহলে আপনি এই বাইকটা নিয়ে কেন স্পোর্টস করতে যাবেন? এটা কি কোনো জায়গায় কোনো কোম্পানি বা কোনো জায়গায় ইয়ামাহা বলছিল যে এটা স্পোর্টস বাইক বা এটা নিয়ে সবার আগে চলে যেতে পারবেন? বা এই বাইকটা তো আপনার জন্য না, যদি আপনি এই বাইকটা নিয়ে রেস করতে চান। এই বাইকটা তার জন্য যে এই বাইকটার যে জিনিসগুলো আছে এই জিনিসগুলো তার দরকার মনে করে। তো এই হলো ব্যাপার। আসলে যে কোনো ব্র্যান্ডের কোনো বাইককে আমি কখনো খারাপ বলি না। এই সমস্ত কারণে হচ্ছে এই বাইকটা এখনো পর্যন্ত মানে ইয়ামাহার মোস্ট সেলিং একটা বাইক বলা যায়, বা মোস্ট সেলিং বাইক সিরিজ বলা যায় এফজেডটাকে। একদম ধুম ধারাক্কা ভাই বিক্রি হইতেছে, সব কিছু ঠিকঠাক, কিন্তু তারপরেও ওই যে কিছু আমরা আছি একটু মানসিকভাবে বিকারগ্রস্ত, যারা মনে করি এটা নিয়ে হয়তো অন্য কোনো স্পোর্টস বাইকের সাথে আমরা করতে পারবো, রেস করতে পারবো বা এরকম কিছু। মূলত এই বাইকটা কাদের জন্য ভাই? ইউনিভার্সিটিতে যাওয়া থেকে শুরু করে আপনি আপনার বাচ্চাকে কলেজে স্কুলে পৌঁছায় দেওয়া পর্যন্ত সব কাজে এই বাইকটা ব্যবহার করতে পারবেন। এমন না যে এই বাইকটা পাহাড়ে উঠতে পারবে না। বাংলাদেশের পাহাড়ের যে অবস্থা, এইখানে আসলে যে কোনো বাইক নিয়ে যাইতে পারবে মানুষ, কারণ আমাদের দেশের পাহাড় ওরকম ভয়ঙ্কর কিছু না। হ্যাঁ, এই বাইকটার কিছু ল্যাক আছে, যে ল্যাকটা হচ্ছে আপনি এই বাইকটা নিয়ে যদি এখন একটা স্পোর্টস বাইকের সাথে রেস দিতে যান, তাহলে অবশ্যই এই বাইকটা পেছনে পড়বে, কারণ ওই ফোকাসড বাইক এটা না, এটার কাজ অন্য। আর একটা ব্যাপার হচ্ছে এফজেড সিরিজ এত ভালো সেল হওয়ার পেছনে কারণ ওটা হলো ইয়ামাহার সার্ভিস। ইয়ামাহার সার্ভিস দেখেন ভাই, যে ইয়ামাহা চালায় বা যে ইয়ামাহা চালায় না, যাকেই জিজ্ঞেস করবেন যে বাংলাদেশে ইয়ামাহার সার্ভিস কেমন, এই কথাটা মনে হয় না কেউ বলবে যে ইয়ামাহার সার্ভিস খারাপ। ইয়ামাহাতে গিয়ে সার্ভিস খারাপ পাইছে এরকম রেকর্ড আমি খুব কম লোকের পাইছি। মানে আমি এরকম পাই নাই বলতে গেলে, আমার নিজেরও ইয়ামাহার বাইক আছে ভাই, এমন কিছু প্রবলেম আছে
ধরেন বাইকে হয় নর্মাল, আপনি ওটা বলার সুযোগ পাবেন না। সার্ভিস সেন্টারে বলা মাত্র দেখবেন যে ওটা ঠিক হয়ে গেছে, মানে আপনি নিজেও ফিল করতে পারবেন না যে ওই প্রবলেমটা হয়েছে বা কিছু। এই সমস্ত দিক থেকে কিছু কিছু বাইক কোম্পানিতে আমি অনেকভাবে ভুক্তভোগী হয়েছি ভাই, অনেক রকম বাজে এক্সপিরিয়েন্সের শিকার হয়েছি এবং ভিডিও তো এগুলো শেয়ার করছি, কিন্তু ইয়ামাহার সাথে আমার এই জিনিসটা হয় নাই। তো আমার মনে হয় এইটাই একটা কারণ কোনো বাইক হচ্ছে কখনোই বৃদ্ধ হয় না। আপনি একটা বাইকের যখন কোনো কিছু চেঞ্জ করে নেবেন নষ্ট হইলে বা সার্ভিসটা ভালো পাবেন, তখন ওই বাইকটা সারা জীবনই জোয়ান থাকবে। ইয়ামাহার অবস্থাটা হয়েছে আমার মনে হয় এরকম। এই জিনিসটা থেকে আমি বলবো যে অন্যান্য ব্র্যান্ডগুলার ইয়ামাহার কাছ থেকে কিছু জিনিস শেখা উচিত, যে আসলে সার্ভিস দিয়ে মানুষকে কিভাবে হ্যাপি করতে হয়। আমি বলবো না ইয়ামাহার বাইকই বাংলাদেশের বেস্ট বাইক, ভাই আমি সুজুকি জিক্সার অনেক দিন চালাইছি, সেই বাইকটা যথেষ্ট পরিমাণ ভালো বাইক। আমি টিভিএস 4V অনেক দিন চালাইছি, যথেষ্ট পরিমাণ ভালো বাইক। এছাড়া অন্যান্য অনেক কিছু বাইক আছে যেগুলো আমি অনেক দিন চালাইছি, কিন্তু সব কিছুর পর এই কথাটা আমাকে বলতে, মানে এটা আমি বলতে বাধ্য হয়েছি। আজকের এই ভিডিওটা কোনো পেইড প্রমোশন বা কিছু না, কোনো কোম্পানির জন্য করতেছি না, যে ইয়ামাহার কাছ থেকে অন্যান্য ব্র্যান্ডগুলোর সার্ভিসের দিকে বা কাস্টমারের সাথে কিভাবে সম্পর্ক রক্ষা করতে হয় এই জিনিসগুলোর দিকে মনে হয় শেখার আছে। অনেকে বলে ইয়ামাহার বাইকের দাম বেশি, ভাই সার্ভিস ভালো দিতেছে, দাম একটু বেশি নিলে ওই জায়গায় মনে হয় যে ওই জিনিসটা, মানে আমি মনে হয় আমি মাইনা নিচ্ছি। আর অন্যান্য যে ব্র্যান্ডগুলো আছে সবগুলা ব্র্যান্ডেরই দাম বেশি। আপনি যদি হোন্ডাতে যান, হোন্ডার একটা CBR এর দাম অ্যান্ড R15 এর দামের মধ্যে খুব বেশি মনে হয় পার্থক্য নাই। সেইখানে আপনি একটা GSX-R দেখেন, GSX-R 3,80,000 টাকার, GSX-R 5 লাখ টাকার উপরে চলে গেছে। তো সবগুলো জাপানি ব্র্যান্ডই হচ্ছে বিভিন্নভাবে বাইকের দাম বাড়িয়ে দেন আসলে একটা অবস্থা অন্যরকম করে ফেলছে। আর আমি 60 ফিটে থাকার কারণে সব শোরুমে আমার আশপাশে সব বাইকের দামই আমি দেখতে পারি, যে এখানে ইয়ামাহা, ওইখানে সুজুকি, পেছনে ছিল হলে মাত্র ক্রস করে আসলাম হোন্ডা। তো সব ব্র্যান্ডের আসলে একই অবস্থা। ইন্ডিয়ান ব্র্যান্ডগুলোও যে একদম দাম কম আছে বললে ভুল হবে, বরং ওই দিক থেকে চাইনিজ ব্র্যান্ডগুলো দাম কম আছে, বাট চাইনিজ বাইকের সার্ভিস অ্যান্ড এই জিনিসগুলা কতটুকু কি আমি কিছুই জানি না, কারণ আমি চালাই না, আমার বিশ্বাস নেই চাইনিজ বাইকের উপরে। আর যে বলে যে চাইনিজ বাইক ভালো, আমার মনে হয় সে বুঝে না যে আসলে বাইকের ভালো কি জিনিস, এরকমটা আমার মনে হয়। কিছু বন্ধু বান্ধব আমারই আছে চাইনিজ বাইক ছাড়া বুঝেই না, বাট ওদেরকে যদি একবার বোঝানো যেত যে আসলে জাপানি টেকনোলজি কি, তাহলে মনে হয় চাইনিজ বাইকের দিকে ঘুরেই তাকাইতো না। যাক, বদনাম না করি, আসলে কোনো একটা ব্র্যান্ডকে বদনাম এভাবে করা উচিত না। তবে আমার পার্সোনালি চাইনিজ বাইক পছন্দ না, ইন্ডিয়ান বাইক মোটামুটি ভালোই পছন্দ আমার। অ্যান্ড জাপানি টেকনোলজি, সেটা আপনি নট অনলি ইয়ামাহা, সুজুকি বলেন বা অন্য যে ব্র্যান্ডগুলো আছে, সবগুলা ব্র্যান্ডই আমার মোটামুটি পছন্দের লিস্টে আছে। এই হলো ব্যাপার। যাক, আমরা ভিডিও থেকে বিদায় নিব। আমি জাস্ট অল্প সময়ের জন্য এই বাইকটা চালাইলাম অ্যান্ড চালাইতে ইচ্ছা হয়েছিল, অ্যান্ড মনে হলো FZ সিরিজটা নিয়ে একটু কথা বলি। এই জন্য একটু FZ সিরিজটা নিয়ে কথা বললাম, কারণ বাংলাদেশে বিশাল একটা ফ্যান বেজ, বিশাল একটা কাস্টমার বেজ আছে হচ্ছে কমিউটার বাইকের, বিশাল, সবচেয়ে বড়। অ্যান্ড ওই জিনিসটা আসলে দখল করে রাখছে হচ্ছে অল্প কিছু ব্র্যান্ড, অল্প কিছু মডেল। এর মধ্যে ইয়ামাহার FZ সিরিজ, তারপরে হচ্ছে সুজুকির জিক্সার সিরিজ, অ্যান্ড হচ্ছে হোন্ডার বেশ কিছু সিরিজ, মানে 125-এর নিচে ওদের বাইক অনেকগুলা। অ্যান্ড ওই সিরিজটা ফুল ফিল দখল করে রাখছে। প্লাস হোন্ডার হচ্ছে 150 সিসিরও বেশ কিছু বাইক আছে, যেমন হর্নেট, 150 না, এখন তো 150 হর্নেট নাই, 180, এরপর এক্সব্লেড, এই ধরনের বাইকগুলোও এই মার্কেটটা ধরে রাখছে। তবে একটা কথাই বলবো, যে কোনো বাইক নেওয়ার আগে ওই বাইকের ওয়ারেন্টি কেমন, ওই বাইকের সার্ভিস কেমন, অ্যান্ড স্পেয়ার পার্টস অ্যাভেলেবেল কিনা, এই জিনিসগুলা জেনে ওই বাইকটা কিনবেন। কারণ যদি পার্টসের অভাবে বাইক আপনার পড়ে থাকে, যদি সার্ভিসের অভাবে বাইক আপনার নষ্ট হইতে থাকে, তাহলে এর চেয়ে দুঃখজনক আর কিছু হইতে পারে না। তাহলে আজকের এই ভিডিও এতটুকুই। ভিডিওতে কোনো কিছু ভালো লাগলে ছোট করে একটা লাইক দিয়ে দিন। চ্যানেলে যদি নতুন হন প্লিজ সাবস্ক্রাইব করে আমাদের ফ্যামিলি মেম্বার হয়ে যান। জানাবেন কে কোন জায়গায় বসে ভিডিও দেখছেন, আর যতক্ষণ পরবর্তী ভিডিও নিয়ে আবার আমি না আসতেছি, ততক্ষণ ইনশাআল্লাহ আমরা থাকবো ভালো, আমরা থাকবো সুস্থ এবং করতে থাকবো চিল ইনশাআল্লাহ। চিল ব্রো। একটা ছোট্ট জিনিস বাদ পড়ছে, এডিট করতে যেয়ে এই জিনিসটা ধরা পড়ছে, আর সেটা হলো যে আমি বলছিলাম FZ ভার্সন 2, মানে FZS ভার্সন 2-র পারফরমেন্স টেস্ট করছিলাম, অ্যান্ড পারফরমেন্স টেস্টটা আমার বাজেভাবে বাদ হয়ে গেছিলো হচ্ছে আমাদের ক্যামেরায় সাউন্ড রেকর্ড হয়েছিল না ওইটাতে, মানে এমন একটা বাজে অবস্থা হয়েছিল, এই জন্য ওটা করা হয় নাই। যদি আপনারা দেখতে চান তাহলে কমেন্ট করে জানান, তাহলে এই FZ-টা নিয়ে আরেকবার পারফরমেন্স টেস্ট করার জন্য 300 ফিট বা মাওয়া রোডে গিয়ে পারফরমেন্সটা টেস্ট করে নেব, যেহেতু এটা অনেক কিলো চলা, অ্যান্ড এটার পারফরমেন্সটাও দেখা যাবে। তাহলে এটা অবশ্যই জানাবেন।